স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ডাব্লিউপি কনস্টেবল এক্সামকে লক্ষ্য করে একদম শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন প্র্যাকটিস করছি। পরীক্ষার দৌড় করাতে চলে এসেছি এবং 50টি করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি। এক্সাম ডেট পর্যন্ত এই ক্লাসগুলো করো। আশা করছি এখান থেকে অনেক হেল্প হবে। একটা কুইক রিভিশন এবং প্র্যাকটিস হচ্ছে তোমাদের। আজকে আমরা 9 নম্বর প্র্যাকটিস সেট করব। তো প্রত্যেকদিনের মতো সকাল 7টায় আমরা ক্লাসগুলো করছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজ ক্লাসের কি কি গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি এক এক করে দেখবো, কেননা প্রত্যেকটা প্রশ্নের সাথে আমি কি রেখেছি, এক্সট্রা নোটস রেখেছি যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিম্নতর অঞ্চলের নাম কি? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে তোমাদের উত্তর মেলাতে থাকবে। র্যাপিড ফায়ারের মাধ্যমে প্রশ্ন উত্তরগুলো চলবে, খুব তাড়াতাড়ি উত্তরগুলো করার চেষ্টা করবে। তো পৃথিবীর নিম্নতর অঞ্চলের নাম হয়ে যাবে অপশন সি, মারিয়ানা খাত। আর পামির মালভূমি, এটা হচ্ছে পৃথিবীর ছাদ নামে পরিচিত। পৃথিবীর ছাদ। নেক্সট দেখো অতিরিক্ত কিছু তথ্য। মারিয়ানা খাত প্রশান্ত মহাসাগর অবস্থিত। এটি পৃথিবীর গভীরতম সামুদ্রিক অংশ। চ্যালেঞ্জারের যে গভীরতা অর্থাৎ এই মারিয়ানা খাতের যে গভীরতা সেটা হচ্ছে 11,034 মিটার। এটি গঠিত হয়েছে টেকটনিক প্লেট সঞ্চালনের ফলে। যুক্তরাষ্ট্রের অধীনস্থ গুয়ামের পূর্বে এটি অবস্থিত রয়েছে। 2 নম্বর প্রশ্ন, ফটোগ্রাফিক ক্যামেরায় কোন লেন্স ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, উত্তল লেন্স ব্যবহার করা হয়। দেখো, উত্তল লেন্স সমবিন্দুতে আলোকরশ্মি একত্রিত করে। এটি প্রতিচ্ছবি গঠন করে ক্যামেরার ফোকাস নির্ধারণে সহায়তা করে। কনভেক্স লেন্স কোথায় ব্যবহৃত হয়ে থাকে? দেখো, কনভেক্স লেন্স এটা কনভেক্স লেন্স মানে হচ্ছে উত্তল লেন্স। এটি ম্যাগনিফায়ার এবং চশমাতেও ব্যবহৃত হয়ে থাকে। ম্যাগনিফায়ার অর্থাৎ আতশকাচ। উত্তল লেন্স হালকা প্রতিচ্ছবি উল্টানো এবং ছোট আকারে তৈরি করে। ক্যামেরার ফোকাল লেন্থ উত্তল লেন্স দ্বারা নির্ধারিত হয়ে থাকে। 3 নম্বর প্রশ্ন, কোন শিশুর লিঙ্গ নির্ধারণ হয় কিসের দ্বারা? নিচের কোনটির দ্বারা? সঠিক উত্তর হবে অপশন এ, পিতার ক্রোমোজোম দ্বারা। দেখো, পুরুষের ক্রোমোজোম হয়ে থাকে XY এবং নারীর XX। তাহলে পিতা X দিলে কন্যা হবে এবং Y দিলে পুত্র সন্তান হবে, অর্থাৎ এখানে মাতার কোনো রোল থাকে না। সিনেমাতে বা এখনো সমাজে দেখে থাকি যে যদি কন্যা সন্তান জন্মায় তাহলে আমরা মেয়েদের দোষ দিয়ে থাকি, কিন্তু এখানে সত্যি কোনো মেয়েদের হাত থাকে না, এখানে পুরোটাই পুরুষ বা পিতার হাত থাকে, কেননা তার মধ্যে রয়েছে X এবং Y। মাতার পক্ষে সবসময় X ক্রোমোজোমই থাকে। লিঙ্গ নির্ধারণ জেনেটিক ভাবে ঘটে, রক্তের গ্রুপের উপর এটা নির্ভর করে না। এটি সম্পূর্ণভাবে পিতার ক্রোমোজোমিক অবদান নির্ভর করে। 4 নম্বর প্রশ্ন, সাইরেনের শব্দমাত্রা কত? কত ডেসিমেলে সাইরেন বাজে? সঠিক উত্তর হবে অপশন ডি, 120 ডেসিবেল। দেখো, 120 ডেসিবেল শব্দ খুবই উচ্চ মাত্রা। 85 ডেসিবেলের বেশি শব্দ দীর্ঘক্ষণ শুনলে শ্রবণ শক্তি ক্ষতি হতে পারে। সাইরেন ব্যবহৃত হয় পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসে। 5 নম্বর প্রশ্ন দেখো, চিপকো আন্দোলন শুরু হয় কত সালে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। তো সঠিক উত্তর হবে অপশন এ, 1973 সালে চিপকো আন্দোলন শুরু হয়। দেখো, এটি উত্তরাখণ্ডে তৎকালীন উত্তরপ্রদেশ, ঠিক আছে, শুরু হয়। নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা এবং চণ্ডীপ্রসাদ ভাট। পরীক্ষায় প্রশ্ন আসে বিশেষ করে সুন্দরলাল বহুগুণার। এখানে নারীরা গাছকে জড়িয়ে ধরে বন কাটার প্রতিবাদ করেন, অর্থাৎ গাছকে জড়িয়ে ধরেছিল বলেই এই যে অভিযানের নাম ছিল চিপকো আন্দোলন। পরিবেশ সংরক্ষণ আন্দোলনের অন্যতম উদাহরণ। এটি নন ভায়োলেন্ট ইকো মুভমেন্ট হিসাবে বিশ্বজুড়ে পরিচিত।
6 নম্বর প্রশ্ন, গণপরিষদে কমিউনিস্ট পার্টির প্রার্থী সদস্য হিসাবে ছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ সোমনাথ লাহিড়ী। 7 নম্বর প্রশ্ন, বাংলার আকবর কাকে বলা হয়ে থাকে? নিচের কোন রাজাকে? সঠিক উত্তর হবে অপশন বি হুসেন শাহকে বাংলার আকবর বলা হয়ে থাকে। দেখো, আলাউদ্দিন হুসেন শাহ ছিলেন বাংলার স্বাধীন সুলতান। তার শাসনকাল ছিল 1494 থেকে 1519 সাল পর্যন্ত। মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের উন্নয়নের কাজ করেন। কবি বিজয়গুপ্ত এবং চণ্ডীদাস তার আমলে রচনা করেছিলেন। 8 নম্বর প্রশ্ন, প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমা অন্তর সময়ের পার্থক্য কত? ভিভিআই করবে, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি 4 মিনিট। দেখো, প্রতি 15 ডিগ্রিতে 1 ঘন্টা সময় পার্থক্য হয়ে থাকে, অর্থাৎ 1 ডিগ্রিতে কত হচ্ছে 4 মিনিট, তাহলে 15 ডিগ্রিতে কত হয়ে যাবে 15 ইন্টু 4 অর্থাৎ 60 মিনিট, অর্থাৎ কত 1 ঘন্টা সময় পার্থক্য। 1 ডিগ্রি মানে 4 মিনিট সময়। সময় বা টাইম জোন এই নীতির উপর ভিত্তি করে নির্ধারিত হয়ে থাকে। ভারতীয় সময় বা আইএসটি হলো জিএমটি প্লাস 5 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 82.5 ডিগ্রি দ্রাঘিমার ভিত্তিতে গৃহীত হয়েছে। 5 ঘন্টা এগিয়ে রয়েছে জিএমটি থেকে এই ফর্মুলাতে। ওকে, 4 মিনিট করে করে এক্সট্রা করে করে। 9 নম্বর প্রশ্ন দেখো, শিবাজির গুরু কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি রামদাস ছিলেন শিবাজির গুরু। দেখো, রামদাস ছিলেন শিবাজির আধ্যাত্মিক গুরু। তিনি মারাঠা জাতীয়তাবাদের এক বড় অনুপ্রেরণা ছিলেন। রচনা করেন দাসবোধ নামক ধর্মগ্রন্থ। শিবাজি তার উপদেশে উৎসাহিত হয়ে হিন্দু রাজ প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেছিলেন। 10 নম্বর প্রশ্ন, ইউরোপে অস্ট্রেলিয়ার উত্তরাধিকার যুদ্ধ কবে শুরু হয়? সঠিক উত্তর হবে অপশন সি 1740 সালে। দেখো, যুদ্ধ শুরু হয় 1740 সালে মারিয়া থেরেসের উত্তরাধিকারের বিরোধ নিয়ে। ফ্রান্স, ব্রিটেন, স্পেন সহ একাধিক ইউরোপীয় দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়ে। এই যুদ্ধের একটি ধাপই 7 ইয়ার্স ওয়ার নামে পরিচিত রয়েছে। যুদ্ধ 1448 সালে আচ্ছেনের চুক্তির মাধ্যমে শেষ হয়। 11 নম্বর প্রশ্ন, ফেবোস এবং ডিমোস এই উপগ্রহ দুটি কোন গ্রহের? খুবই খুব ইম্পর্টেন্ট, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে, স্টার মার্ক করবে। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার মার্ক করিয়ে দিচ্ছি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মঙ্গল। শনির উপগ্রহের নাম কি? বৃহত্তম উপগ্রহ সেটা হচ্ছে টাইটান। ওকে, আর বৃহস্পতির উপগ্রহ এই গোটা সৌরজগতের মধ্যে সব থেকে বৃহত্তম, যেটার নাম হচ্ছে কি গ্যানিমেড। এতটাই বড় যে পৃথিবীর থেকেও বড় বৃহস্পতির উপগ্রহ। দেখো ডিটেলসে এই ফেবোস এবং ডিমোসের সম্পর্কে। এদের নাম এসেছে গ্রিক পৌরাণিক কাহিনী থেকে, হয় অর্থাৎ ফেবোস এবং আতঙ্ক ডিমোস থেকে। ফেবোস বৃহত্তর এবং মঙ্গল গ্রহের খুব কাছাকাছি কক্ষপথে ঘোরে। এগুলো অনিয়মিত আকারের, হয়তো গ্রহাণু থেকে উৎপত্তি, অর্থাৎ একদম পারফেক্ট যে গোল সেরকমটা নয়। 1877 সালে আস্ক হল এই দুটি উপগ্রহ আবিষ্কার করেছিলেন। 12 নম্বর প্রশ্ন, ঢালাই লোহা হলো নিচের কি রকম? 4টি অপশন, নমনীয়, ভঙ্গুর, প্লাস্টিক টাইপের, নাকি কোনোটি নয়? সঠিক উত্তর হবে অপশন বি খুবই ভঙ্গুর। দেখো, ঢালাই লোহা বা কাস্ট আয়রন আমরা যেটাকে বলে থাকি সহজে ভেঙে যায়, তাকে ভঙ্গুর বলা হয়। এতে কার্বনের পরিমাণ খুবই কম থাকে, 2% থেকে 4% হয়ে থাকে। 13 নম্বর প্রশ্ন, কলকাতার একটি বাড়ি
আগে যার নাম ছিল হরিণবাড়ি, বর্তমানে সেটি কি নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল নামে পরিচিত রয়েছে হরিণবাড়ি। 14 নম্বর প্রশ্ন, সৌরচুল্লি ব্যবহার করে কত তাপমাত্রা পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি করা সম্ভব? সঠিক উত্তর হবে অপশন সি, 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। 15 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় অধিকার কতটি? অর্থাৎ এটা কি কোন অধিকারের কথা বলা হচ্ছে? মৌলিক অধিকার। কতগুলো মৌলিক অধিকার রয়েছে? সঠিক উত্তর হবে অপশানে 6টি। দেখো এগুলো হলো সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণ বিরোধিতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক অধিকার এবং সংবিধান প্রতিকারের অধিকার। মূলত অংশ 3 অর্থাৎ পার্ট 3-তে 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে এই মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে। রাইট টু এডুকেশন 86তম সংশোধনের যেটা শিক্ষার অধিকার হিসাবে নিয়োজিত হয় কত সালে? 2002 সালে। ফান্ডামেন্টাল রাইট সংরক্ষণে সুপ্রিম কোর্টে মামলা করা যায়। সুপ্রিম কোর্টে কত নম্বর আর্টিকেল পরীক্ষায় প্রশ্ন আসে? সেটা হবে সুপ্রিম কোর্টে 32 নম্বর আর্টিকেল। আর হাইকোর্টে সেটা হয়ে যাবে 226 নম্বর আর্টিকেল। ওকে। 16 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সদস্য পদ লাভ করতে হলে ন্যূনতম কত বছর বয়সের প্রয়োজন? সঠিক উত্তর হবে অপশন বি, 30 বছর বয়সের প্রয়োজন। দেখো লোকসভার সদস্য হতে গেলে 25 বছর এবং রাজ্যসভার জন্য 30 বছর বয়স প্রয়োজন। রাজ্যসভার সদস্যদের নির্বাচিত করেন রাজ্য বিধানসভার সদস্যরা। ভারতীয় নাগরিক হতে হবে এবং রাজ্যসভার মেয়াদ 6 বছর। প্রতি 2 বছরে 1/3 সদস্য অবসর নিয়ে থাকেন। খুবই খুবই ইম্পর্টেন্ট এটা। 17 নম্বর প্রশ্ন, জিরো আওয়ার শব্দটি কোন বিষয়ে প্রযোজ্য? সঠিক উত্তর হবে অপশন ডি। ভারতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বের পরেই যে পর্ব হয়ে থাকে সেটি হচ্ছে জিরো আওয়ার। তো জিরো আওয়ারকে একটু ডিটেলস দেখে নিই। দেখো জিরো আওয়ার সংসদে প্রশ্নোত্তর শেষে সকাল 12টায় শুরু হয়ে থাকে এবং 12টা যেহেতু একদম জিরো টাইম থেকে শুরু হয় সেই জন্য এর নামকরণ করা হয়েছে জিরো আওয়ার। এতে সংসদ সদস্যরা তাৎক্ষণিক গুরুত্বের বিষয় উত্থাপন করতে পারেন। এটি সংবিধানের স্বীকৃত নয়, এটি প্রথাগত নীতি। অর্থাৎ জিরো আওয়ারের ব্যাপারে কিন্তু সংবিধানে কিছু লেখা নেই, কিন্তু এটা প্রথাগত রীতি হিসাবে চলে আসছে। সময় সীমা নির্ধারিত নয়, তবে সাধারণত 1 ঘন্টা চলে এই জিরো আওয়ার। এটি সরকারের দৃষ্টি আকর্ষণের একটি মাধ্যম। নেক্সট 18 নম্বর প্রশ্ন, চীন সাগরের ঘূর্ণিঝড় কি নামে পরিচিত রয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় এসেছে। সঠিক উত্তর হবে অপশন সি, টাইফুন নামে পরিচিত চীন সাগরের ঘূর্ণিঝড়। দেখো টাইফুন শব্দটি পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যবহৃত হয়। ভারত মহাসাগরে একে সাইক্লোন বলে, আটলান্টিক মহাসাগরে একে আবার হ্যারিকেন নামে পরিচিত। টাইফুন গুলো জাপান, ফিলিপাইন এবং চীনকে বেশি প্রভাবিত করে। এগুলো প্রবল বৃষ্টি, বন্যা এবং ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। 19 নম্বর প্রশ্ন, উত্তর ভারতে গ্রীষ্মকালে এক ধরনের উত্তপ্ত এবং শুষ্ক বায়ু প্রবাহিত হয়, তাকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, লু বলা হয়। দেখো লু হলো মে জুন মাসে উত্তর ভারতে প্রবাহিত হওয়া তীব্র গরম বাতাস। উচ্চ তাপমাত্রা এবং কম আর্দ্রতার কারণে ডিহাইড্রেশন হয়। গ্রীষ্মে লু থেকে বাঁচতে পর্যাপ্ত জল পান করা জরুরি এবং এটি সাধারণত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। 20 নম্বর প্রশ্ন, বায়ুচাপের তারতম্যের কারণ কি? সঠিক উত্তর হবে অপশন সি, উত্তাপ এবং জলীয় বাষ্প। 21 নম্বর প্রশ্ন, সিরাস মেঘের বৈশিষ্ট্য কি?
সঠিক উত্তর হবে অপশানে, এতে বৃষ্টিপাত হয় না এই মেঘে। দেখো, সিরাস মেঘ খুব হালকা এবং পাতলা হয়, সাধারণত উচ্চ স্তরে অর্থাৎ 20,000 থেকে 40,000 ফুটে এটি দেখতে পাওয়া যায়। এতে বৃষ্টিপাত হয় না, তবে আবহাওয়ার পরিবর্তনের সংকেত দেয়। এটি বরফ কণা দ্বারা গঠিত হয়ে থাকে। সূর্যের চারপাশে হ্যালো তৈরিতে এই সিরাস মেঘের অবদান রয়েছে। 22 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, সিসমোগ্রাফ। দেখো, রিক্টার স্কেলে তীব্রতার পরিমাপ করে এবং সিসমোগ্রাফ কম্পন ধারণ করে, অর্থাৎ কোন স্কেলে তীব্রতা পরিমাপ করা হয় সেটা হচ্ছে রিক্টার স্কেলে, এবং কোন যন্ত্রের মাধ্যমে সেটা হচ্ছে সিসমোগ্রাফ যন্ত্রের মাধ্যমে। 23 নম্বর প্রশ্ন, ইকোনমিক ড্রেন থিওরির প্রবক্তা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশানে দাদাভাই নওরোজি। দেখো, ড্রেন অফ ওয়েলথ অর্থাৎ ভারতের সম্পদ ব্রিটেনে পাচার হচ্ছিল, দাদাভাই নওরোজির প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইয়ে এই বিষয়টি বিস্তারিত বলা হয়। তিনি প্রথম ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত ভারতীয় ছিলেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এসে থাকে। তাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে, এবং অর্থনৈতিক শোষণের বিরুদ্ধেই জাতীয়তাবাদী চেতনার উদ্ভব তিনি করেছিলেন। 24 নম্বর প্রশ্ন, গরুর দুধে কোন ভিটামিন থাকে না? সঠিক উত্তর হবে অপশন সি, ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি পরীক্ষায় আসে? অ্যাস করবিক অ্যাসিড। 25 নম্বর প্রশ্ন, পঞ্চনদীর দেশ কাকে বলা হয়ে থাকে? নিচের কোন রাজ্যকে? সঠিক উত্তর দেখে নাও, অপশন সি, পাঞ্জাবকে। দেখো ডিটেলসে, 5টি নদী কি কি, কেন পঞ্চনদীর দেশ বলা হয়? 5টা নদী নিশ্চয়ই বুঝতে পারছো, সেটা হচ্ছে ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস এবং শতদ্রু। এই অঞ্চল ঐতিহাসিকভাবে সিন্ধু সভ্যতার অংশ। পাঞ্জাব ভারত পাকিস্তানের সীমান্তবর্তী রাজ্য। প্রাচীনকালে এটিকে সপ্ত সিন্ধু নামে ডাকা হতো। সিন্ধু এবং তার 6টা ট্রিবিউটারি নদী এই জায়গার উপর থেকে প্রবাহিত হয়েছে, সেই জন্য সপ্ত সিন্ধু নামে পরিচিত। অন্যভাবে পঞ্চনদীর দেশও বলা হয়ে থাকে। 26 নম্বর প্রশ্ন, কোন সম্রাটের আমলে রাজস্ব বিভাগের করণিকদের কারকুন বলা হতো? তো কারকুন বলা হতো, সঠিক উত্তর হবে অপশন সি, শিবাজির রাজস্ব বিভাগের করণিকদের। দেখো, মারাঠা শাসক শিবাজি প্রশাসনে কারকুন ছিলেন হিসাবরক্ষক। তারা রাজস্ব সংগ্রহ এবং খরচের হিসাব রাখতেন। কারকুনরা মারাঠা সাম্রাজ্যের মূল প্রশাসনিক স্তম্ভ ছিল। চৌথ এবং স্বদেশমুখী কর আদায়ের ব্যবস্থা চালু করেছিলেন এই শিবাজি, এবং শিবাজি রাজস্ব ব্যবস্থায় মুকাদ্দম, দেশমুখ ইত্যাদিও ছিল। 27 নম্বর প্রশ্ন, আধুনিক চীনের জনক কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশনে সান ইয়াতসেনকে। দেখো, সান ইয়াতসেন 1911 সালে কিং রাজবংশের পতন ঘটান। তিনি চীনে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেন। তার 3টি নীতি হলো জাতীয়তা, গণতন্ত্র, জনজীবন উন্নয়ন। তাকে চীনের জাতীয় পিতা বলে মানা হয়। তার দ্বারা গঠিত পার্টি ছিল কুওমিন্টাং। 28 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে, স্টার মার্ক করবে। সঠিক উত্তর হবে অপশনে মৌলানা আবুল কালাম আজাদের লেখা। দেখো, বইটি মৌলানা আবুল কালাম আজাদের আত্মজীবনীমূলক রচনা। স্বাধীনতা আন্দোলনের অভ্যন্তরীণ ঘটনাবলীতে প্রকাশ পেয়েছে। বইটি 1959 সালে প্রকাশিত হয়। এতে কংগ্রেস, নেতাজি এবং ব্রিটিশদের সম্পর্কে বিশ্লেষণ রয়েছে। কিছু অংশ প্রথমে গোপন রাখা হয়েছিল, পরে তা প্রকাশ করা হয়। 29 নম্বর প্রশ্ন, শ্বসন কালে কয়টি এটিপি অণু উৎপন্ন হয়ে থাকে? ভিভিআই কর। শ্বসন বা রেসপিরেশন
রেসপিরেশন কালে কয়টি এটিপি অণু উৎপন্ন হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি 38টি। দেখো সেলুলার রেসপিরেশনে একটি গ্লুকোজ থেকে 38 এটিপি তৈরি হয়। গ্লাইকোলাইসিস পদ্ধতিতে 2টো এটিপি, ক্রেবস সাইকেলে 2টো এটিপি এবং অন্যান্য থেকে 34টি এটিপি, টোটাল 38টি এটিপি উৎপন্ন হয়। মাইটোকন্ড্রিয়া হলো এটিপি উৎপাদনের কেন্দ্র, যে কারণে একে কি বলা হয় থাকে? পাওয়ার হাউস। এটিপিকে এনার্জি কারেন্সিও বলা হয়ে থাকে। অ্যানারোবিক রেসপিরেশন বা অবাত শোষণ যেটাকে বলা হয়ে থাকে, সেখানে অনেক কম এটিপি তৈরি হয়ে থাকে। ওকে, 30 নম্বর প্রশ্ন, খামস শব্দের অর্থ কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, যুদ্ধের লুণ্ঠিত দ্রব্য। দেখো খামস শব্দটি আরবি খমস থেকে এসেছে, অর্থাৎ 1/5 অংশ। ইসলামিক শাসনে যুদ্ধলব্ধ সম্পদের 1/5 রাজভান্ডারে যেত। এটি মুঘল প্রশাসনেও প্রয়োগ করা হতো, অনেক সময় এটি ধর্মীয় প্রতিষ্ঠানে দান করা হতো। এটি শাসকদের অর্থনৈতিক আয় ছিল। 31 নম্বর প্রশ্ন, অর্থনীতির জনক কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাডাম স্মিথকে। দেখো অ্যাডাম স্মিথের বিখ্যাত বই হলো দ্য ওয়েলথ অফ নেশন, 1776 সালে প্রকাশিত হয়। তিনি স্কটল্যান্ডের অর্থনীতিবিদ ছিলেন। ইনভিজিবল হ্যান্ড তত্ত্ব তিনি প্রবর্তন করেন। আধুনিক পুঁজিবাদী অর্থনীতির ভিত্তি স্থাপন করেন তিনি, এবং ক্লাসিক্যাল ইকোনমিক্সের জনক বলেও তিনি পরিচিত রয়েছে। 32, জেনারেল গিয়াপ ছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশনে ভিয়েতনামি সেনানায়ক। দেখো পূর্ণ নাম ভ নিয়াম গিয়াপ। তিনি হোচি মিনের ঘনিষ্ঠ সহচর ছিলেন। ফরাসি এবং আমেরিকানদের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দেন। ডিএন বিএন ফু যুদ্ধে, যেটা 1954 সালে হয়েছিল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন তিনি করেছিলেন। ভিয়েতনাম যুদ্ধের কিংবদন্তি কৌশলবিদ ছিলেন তিনি। 33, স্নেহ পদার্থের ক্যালোরি মূল্য কত? সঠিক উত্তর হবে অপশন বি, 9.3। দেখো প্রতি গ্রাম ফ্যাট বা স্নেহ পদার্থ থেকে 9 ক্যালোরি প্রায় পাওয়া যায়, 9.3। কার্বোহাইড্রেট এবং প্রোটিন থেকে 4 ক্যালোরি প্রতি গ্রাম থেকে পেয়ে থাকি, এটা 4। ওকে, শরীরে শক্তির প্রধান উৎস এবং স্নেহ দ্রবীভূত ভিটামিন হলো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। 34, দুদু মিয়া কোন আন্দোলনের নেতা ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, ফরাজি আন্দোলনের নেতা ছিলেন। দেখো ফরাজি আন্দোলন ছিল ধর্মভিত্তিক সামাজিক আন্দোলন। বাংলার মুসলমান কৃষকদের অধিকার রক্ষার দাবি তোলা হয়। 1819 সাল নাগাদ শুরু হয় এই ফরাজি আন্দোলন। হাজী শরীয়ত উল্লাহ এবং তার পুত্র দুদু মিয়া নেতৃত্ব দেন। ব্রিটিশ এবং জমিদারদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়। 35, লোথাল কোথায় অবস্থিত, নিজের কোন রাজ্যে? সঠিক উত্তর হবে অপশন বি, গুজরাটে। দেখো লোথাল ছিল সিন্ধু সভ্যতার অন্যতম বন্দর নগর, পোর্ট সিটি। এখানে রয়েছে প্রাচীন ডকইয়ার্ডের নিদর্শন। খ্রিস্টপূর্ব 2400 সালের পূর্ববর্তী সময়ের এই সভ্যতা সুশৃঙ্খল নিকাশি ব্যবস্থা নিদর্শন এখানে মেলে। এখানে মোহ সরঞ্জাম এবং অলংকার পাওয়া গেছে। বিশেষ করে ডকইয়ার্ড এবং বন্দর শহর খুবই খুবই ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট। 36 নম্বর প্রশ্ন, অ্যানকোনা কোথায় অবস্থিত, নিচের কোন দেশে? অ্যানকোনা একটি শহর। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইতালি। এটা একটা বন্দর শহর। দেখো ইতালির পূর্ব উপকূলের সমুদ্র বন্দর হচ্ছে এই অ্যানকোনা। অ্যাড্রিয়াটিক সাগরের পাশে অবস্থিত। ঐতিহাসিক এবং প্রাচীন রোমান বন্দর এটি। বাণিজ্য এবং পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ।
37, দ্বিসংকর জননের ফলাফল নিচের কোনটি? স্টার মার্ক করবেন, বিজ্ঞানের উপর থেকে প্রশ্ন। কোন অনুপাতে দ্বিসংকর জননের ফলাফল আমরা পেয়ে থাকি? সঠিক উত্তর হবে অপশন 9:3:3:1। 38 নম্বর প্রশ্ন, কোনটি প্রাথমিক বর্ণ নয়? প্রাইমারি কালার নয় কি কোনটি? আমরা কি জানি? আর জিবি, রেড, গ্রিন, ব্লু, এই তিনটে হচ্ছে কি আর জিবি। তো কোনটা নয়? অপশন বি কমলা। দেখো প্রাথমিক রং লাল, নীল, সবুজ, কমলা হচ্ছে লাল এবং হলুদ মিশ্র রং, তাই রং চক্র অনুযায়ী কমলা হলো সেকেন্ডারি রং। 39, ভারতের প্রাচীনতম সাহিত্য নিচে কোনটি? ইজি প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন ডি ঋগ্বেদ। দেখো 1500 খ্রিস্টপূর্বেরও পূর্ববর্তীকালের গ্রন্থ, মোট 10টি মণ্ডলে বিভক্ত, 1028টি স্তোত্র রয়েছে ঋগ্বেদে, বৈদিক সংস্কৃত ভাষায় রচিত এবং হিন্দু ধর্মের 4টি বেদের মধ্যে সব থেকে প্রাচীনতম। 40 নম্বর প্রশ্ন, 2011 সালে পশ্চিমবঙ্গের চালু পাট কলের সংখ্যা ছিল কতগুলি? সঠিক উত্তর হবে অপশন বি 30। দেখো পাট শিল্প বাংলার প্রাচীন শিল্পের মধ্যে অন্যতম। হুগলি ও উত্তর চব্বিশ পরগনার প্রধান পাট শিল্প অঞ্চল। 1950 থেকে 70 সালে পাটকলের সংখ্যা ছিল সব থেকে বেশি। 2011 সালের পর থেকে বহু পাটকল বন্ধ হয়ে গেছে। 2011 সালের পর থেকে শুধু পাটকল কেন, অনেক কিছুই বন্ধ হয়ে গেছে। কেন্দ্রীয় সরকারের জুট প্যাকেজিং অ্যাক্ট প্রয়োগ হয়। 41 নম্বর প্রশ্ন, অস্তগামী সূর্য লাল দেখার কারণ কি? সঠিক উত্তর হবে অপশন বি বিক্ষেপণ। দেখো আলোর বিক্ষেপণ নীতির ফল এটি। সূর্যাস্তে সূর্যরশ্মি বেশি পথ অতিক্রম করে, নীল রং বেশি বিক্ষিপ্ত হয় এবং লাল রং কম, তাই চোখে লাল রঙই আসে বেশি। সূর্যোদয়ের সময় একই ঘটনাই ঘটে। 42 নম্বর প্রশ্ন, সড়ক ই আজম তৈরি করেন নিচে কোন সম্রাট? সঠিক উত্তর হবে অপশন এ শের শাহ। দেখো এটি বর্তমানে জিটি রোডের পূর্বসূরি, অর্থাৎ জিটি রোড বর্তমানে যাকে আমরা জানি গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড, সেটাই হচ্ছে সড়ক ই আজম। কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত ছিল। বিশ্রাম স্থান কূপ নির্মাণ করিয়েছিলেন। ডাক ব্যবস্থাও সংযুক্ত করেছিলেন শেরশাহ এবং সড়ক নির্মাণে শেরশাহ প্রগতিশীল ছিলেন। 43, ইথিওপিয়ার রাজধানী কি? সঠিক উত্তর হবে দেখো অপশন এ আদিস আবাবা। ডিটেলস দেখতে হবে না অত। 44, এক্স রে নিচের কোনটি ভেদ করতে পারে না? সঠিক উত্তর হবে অপশন ডি সিসা। সিসাকে ভেদ করতে পারে না এবং সেই জন্যই সিসা এক্স রে শোষণ করে ভেদ করতে পারে না, এবং যে কারণে এই রেডিওলজিতে সিসা ব্যবহার হয় সুরক্ষার ক্ষেত্রে, যেহেতু এক্স রে এটাকে ভেদ করতে পারে না। এক্স রে হলো বৈদ্যুতিক চুম্বকীয় তরঙ্গ অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। 1895 সালে রনজেন আবিষ্কার করেছিলেন এই এক্স রে। দাঁত, হাড়, ফুসফুস পরীক্ষায় ব্যবহৃত হয়। 45, কার্নাল ভোট কেন্দ্রটি কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি হরিয়ানাতে। 46, কোন জেলাটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা নেই? এই প্রশ্নটা মনে হচ্ছে ভুল আছে।
কেননা সবগুলো জেলায় বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে রয়েছে। এটাকে তোমরা স্কিপ করো। 47, কোন জেলাটির উড়িষ্যা এবং ঝাড়খণ্ড উভয়ের সাথে সীমান্ত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, ঝাড়গ্রাম। 48, পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের সীমানা যুক্ত? সঠিক উত্তর হবে অপশনে 10টি। কি কি? কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া। তারপর কি রয়েছে? তারপর রয়েছে নর্থ 24 পিজিএস, সাউথ 24 পিজিএস। কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। 49, সিমলাপাল জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত, নিচের কোন রাজ্যে? তো সঠিক উত্তর হবে অপশন বি, উড়িষ্যাতে। 50 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখো, সম্বল হরিণ কোন রাজ্যের প্রধান প্রাণী? তো সঠিক উত্তর হবে অপশন ডি, উড়িষ্যার প্রধান প্রাণী হয়ে যাবে সম্বল হরিণ। তো এই ছিল গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে একটু প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন সাথে অনেক এক্সট্রা নোটস আমি তোমাদের জন্য নিয়ে আসছি প্রত্যেকটা প্রশ্নের সাথে, যাতে আরো আনুষঙ্গিক তোমরা তথ্য জানতে পারো এবং পরীক্ষাতে কমন পেতে পারো। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।